স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, স্ক্রিন তো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো তোমাদের সিলেবাসটা নিশ্চয়ই তোমরা দেখেছো। যে হ্যাঁ স্যার, দেখেছি। তো সিলেবাসে প্রথমে দেখবে আছে সিকোয়েন্স সিরিজ, তাই তো? স্যার এটা কোন সাবজেক্ট স্যার? হ্যাঁ, ও আচ্ছা, কোন সাবজেক্টে স্যার এটা? ম্যাথমেটিক্স। ঠিক আছে। স্যার বলছি, আমি তো ট্রেনে থাকবো, মাঝে মাঝে আমার লাইন কেটে যেতে পারে, তো একটু আচ্ছা, করে দেবেন। ঠিক আছে ঠিক আছে, আমি রেকর্ডিং তো তোমাকে পাঠাবো। ঠিক আছে, তুমি তাহলে মাইকটা অফ করে রেখো, মোটামুটি আমি বলছি আর কি। তো বেসিক্যালি তোমাদের সিলেবাসটা নিশ্চয়ই তুমি জানো। আমাদের ফার্স্ট হ্যাঁ স্যার, সেকশনটাই। দেখেছি। হ্যাঁ, দেখেছি স্যার সিলেবাস গুলো। হ্যাঁ, তো তোমাদের যে ম্যাথমেটিক্সের পেপারটা রয়েছে, সেই ম্যাথমেটিক্সের পেপারটা হচ্ছে ম্যাথমেটিক্স 3 যেটা রয়েছে তোমাদের। ম্যাথমেটিক্স 3-তে কি রয়েছে? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, রাইট? হ্যাঁ স্যার। স্যার বলি স্যার, আমি তো স্যার ক্যালকুলাস স্যার এমনি বেসিকও স্যার পারি না স্যার, তো কি হবে? অসুবিধার হবে না তোমার। আমি একদম প্রি রিকুইজিশন থেকেই বলবো তোমাকে, অসুবিধা নেই। তোমরা মানে তোমার জাস্ট জিনিসগুলোকে ফর্মুলা, মানে ধরো কিছু ডেফিনেশনস, কিছু ফর্মুলা, এগুলো দিয়ে তোমাকে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তোমার এত থিওরিতে মোটিভেশন দিয়ে তো লাভ নেই, তোমাকে জাস্ট অঙ্কটা শিখতে হবে, অঙ্কটা করতে হবে। জাস্ট তুমি কিছু ফর্মুলা দেখবে, কিছু ডেফিনেশনস তোমাকে জানতে হবে, সেগুলো জানলেই মোটামুটি তুমি করতে পারবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো ওকে স্যার। স্যার বলছি, সাবজেক্টটা কি খুব কঠিন? না না, খুব সোজা, কোনো অসুবিধা নেই। জাস্ট বেসিক 11-12 এর আইডিয়া দিয়েই হয়ে যাবে। ঠিক আছে। আর স্যার ওই পরীক্ষার জন্য কিরকম ভাবে প্রিপারেশন নেয়? পরীক্ষার জন্য তো আমরা বিভিন্ন টাইপের অঙ্ক করব, বিভিন্ন টাইপের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব, বিভিন্ন টাইপের ডেফিনেশনস ফর্মুলাগুলো দেখবো, তাতেই আমাদের অঙ্ক হয়ে যাবে মোটামুটি। ঠিক আছে। ওকে স্যার। ওকে স্যার, চলুন পরীক্ষার শুরু জন্য করুন। কোনো হেডেক নেই, পরীক্ষা এমনিই তো হয়ে যাবে। স্যার এমনি স্যার পরীক্ষা সহজ, পাস করা সহজ তো, যেমন ডিপ্লোমা স্যার পাস হ্যাঁ, করা সহজ, তেমনি তো? তুমি এখানে যা শিখবে, যেগুলো মোটামুটি বুঝবে, সেগুলোর উপরেই তুমি অঙ্ক সব করতে পারবে, যে কোনো অঙ্ক। ওকে স্যার, থ্যাংক ইউ। তো আমরা স্টার্ট করছি, দেখো, সিকোয়েন্স থেকে। ঠিক আছে, সিকোয়েন্স। তো সিকোয়েন্স কি জিনিস, যদি সিকোয়েন্সটা আমরা বলতে যাই, সিকোয়েন্স হচ্ছে অ্যাকচুয়ালি একটা ম্যাপিং। ঠিক আছে, তো সিকোয়েন্স কি? সিকোয়েন্স ইজ আ ফাংশন, রাইট? এটা ম্যাপিং। সিকোয়েন্সের ডেফিনেশনটা আমাদের জানা দরকার। ফাংশন কি আমরা সবাই জানি, সিকোয়েন্স সেরকম একটা ফাংশন। কি সেই ফাংশনটা কি রকম? না, সিকোয়েন্স ইজ এ ফাংশন হুজ ডোমেন, যার ডোমেনটা কি? ডোমেনটা কি? ডোমেন ইজ দ্য সেট এন। ডোমেনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক, তা তো সিকোয়েন্স হচ্ছে একটা ফাংশন যার ডোমেনটা হচ্ছে সেট এন। ঠিক আছে, এন মানে কি? এন অফ অল ন্যাচারাল নাম্বার, রাইট? ন্যাচারাল মানে স্যার? ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, আর তার রেঞ্জ কি হবে? and whose range is real number। বেসিক্যালি যদি এইটাকে একটু লিখতে চাই আমি, এটাকে যদি আমি একটু লিখে দেখতে চাই, তো সিকোয়েন্স কি? একটা ফাংশন। ফাংশনটা কোথা থেকে কোথায়? এন থেকে আর একটা ম্যাপিং। মানে সিকোয়েন্স হচ্ছে এন থেকে আর একটা ম্যাপিং। বুঝতে পেরেছো? যে এই এনটাকে কি বলছি আমি? এই পার্টিকুলার এন জিনিসটাকে আমরা কি বলবো? ডোমেন। এটা ডোমেন। আর এইটাকে কি বলে? কোডোমেন। কোডোমেন তো বলছি ঠিকই আছে। তো কোডোমেন তো বলছি ঠিকই আছে। তো
এটাকে কোডোমেন বলছি, মানে কোডোমেনের থেকে মোর স্পেসিফিক্যালি এটাকে আমরা বলবো রেঞ্জ। মানে এখানে রেঞ্জ কেন বলছি না, দেখো এন এর প্রত্যেকটা এলিমেন্ট এখানে আর এ মানে ম্যাপিং এ পার্টিসিপেট করছে, বুঝতে পেরেছো? মানে এন থেকে আর এ ম্যাপিং বেসিক্যালি, ঠিক? তো সিকোয়েন্স হচ্ছে একটা এন থেকে আর এ একটা ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে সিকোয়েন্সের ডেফিনেশন, যে এটা হচ্ছে এফ একটা যদি সিকোয়েন্স হয় সেটা হচ্ছে এন থেকে আর এ একটা ম্যাপিং। এই জিনিসটাকে কি বলি তাহলে, এই যে সিকোয়েন্সটাকে বলি, কি বলবো এই সিকোয়েন্সটাকে? তাহলে এই যে এফ এন থেকে আর এ যে ম্যাপিংটা, এই ম্যাপিংটাকে বলবো ইজ কল্ড রিয়েল সিকোয়েন্স। রিয়েল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিকোয়েন্সের ডেফিনেশন। তো সিকোয়েন্সকে আমরা কিভাবে লিখি, যে কোনো আমরা একটা সিকোয়েন্সকে নোটেশন, সিকোয়েন্সের নোটেশনটা কিরকম হয়, নোটেশন, সিকোয়েন্সের নোটেশন গুলো কিরকম হয়, এরকম হয়। ধরো আমরা এক্স একটা এক্স এন এইভাবে একটা সিকোয়েন্স লিখি, বা আমরা এইভাবেও লিখতে পারি এক্স এন, ঠিক আছে? মানে এই যে এফটা হচ্ছে অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা, এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি, মানে এইভাবে লিখি আমরা সিকোয়েন্সকে, বা এরকম করেও লিখতে পারি আমরা। এই দুটো নোটেশনই আমরা জেনারেলি লিখি, ঠিক আছে? আরো বিভিন্ন ভাবে লিখতে পারি, তো এইরকমও লিখতে পারি এক্স এন এন, এরকম টাইপের করেও লিখি। তো যে কোনো ভাবে আমরা একটা সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? আচ্ছা, তো সিকোয়েন্সকে এভাবে আমরা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তো ধরো এবার আমরা একটা সিকোয়েন্সকে যদি আমরা দেখতে চাই, মানে ধরো এই যে ইউ, ধরো এক্স এন, এই সিকোয়েন্সটাকে আমরা এইভাবে দেখতে চাইছি, তো এই সিকোয়েন্সটাকে আমরা কিভাবে বলতে পারি? এভাবে বলতে পারি এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি ডট 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 করে এরকম করে এক্স এন, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সিকোয়েন্সটাকে, ঠিক আছে? যেখানে এনটা ওয়্যার এনটা হচ্ছে একটা কি ন্যাচারাল নাম্বার, রাইট? এইভাবে একটা সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? তো সিকোয়েন্সের এক্সাম্পল যদি চাই, তাহলে আমার এক্সাম্পল কি দেব? একটা সিকোয়েন্সের এক্সাম্পল যদি দিতে বলে, ধর একটা সিকোয়েন্সের এক্সাম্পল দিলাম, তো এখানে সিকোয়েন্সের এক্সাম্পল কি হবে দেখো। সিকোয়েন্সের এক্সাম্পল ধরো এক্স এন একটা সিকোয়েন্স, তার এক্সাম্পল ধরো এক্স এন কে আমরা এইভাবে লিখতে পারি 1/n একটা সিকোয়েন্স, যেখানে এনটা কি, এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, বোঝা গেল? তো তো এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি 1/2, 1/3, মানে সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো এন এর জায়গায় বসাচ্ছি আমি। এই একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল। দেখো এই সিকোয়েন্সের টার্মগুলো কিরকম হবে? এই সিকোয়েন্সের ফার্স্ট টার্মটা মানে u1, দ্যাট ইজ u1 ফার্স্ট টার্ম, এটা কিরকম দেখতে হবে? u1টা 1 হয়ে যাবে, u2টা কি হবে? u2টা হয়ে যাবে হাফ, u3টা কি হবে? u3টা হয়ে যাবে 1/3। তো এইভাবে সিকোয়েন্সের টার্মগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? তো এক্সেট্রা, তো এইভাবে আমরা প্রত্যেকটা সিকোয়েন্সের টার্মগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। আর একটা উদাহরণ যদি আমরা দেখি, এটা 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ যদি আমরা একটা দেখি, কিরকম উদাহরণ দেখব? খুব ইম্পর্টেন্ট উদাহরণ, এটা তোমাদের পরীক্ষায় আসে এই উদাহরণটা, যে un ইকুয়াল টু, এটা অনেকবার কোশ্চেনে অনেক রকম ভাবে কোশ্চেনে দেখতে পাবে, -1 টু দি পাওয়ার n, ঠিক আছে? এইটা একটা খুব ইম্পর্টেন্ট টাইপ সিকোয়েন্স। তো এখানে nটা ভ্যারি করাবো কোথা থেকে? 1 2 3, মানে nটা হচ্ছে তোমার আমার এখানে সব ন্যাচারাল নাম্বার, কারণ আমরা সিকোয়েন্স মানে কি বলেছি? ম্যাপিং। কোথা থেকে ম্যাপিংটা বলেছি? n থেকে r এ। তো আমরা ইনপুট গুলো সবসময় n থেকেই নেব, মানে সিকোয়েন্সটাকে আমি বলেছি ম্যাপিং। কোথা থেকে ম্যাপিং? n টু r। তো n গুলো হচ্ছে আমার এখানে ইনপুট, r গুলো হচ্ছে আউটপুট। তো আমরা n এ ইনপুটে 1 2 3 এগুলো দেব, যার জন্য আউটপুটটা পেয়ে যাবো এরকম। তাহলে এই সিকোয়েন্সটা কিরকম দেখতে হবে? n এর ভ্যালু যদি 1 বসায় -1, যদি 2 বসায় +1, 3 বসালে আবার -1, 4 বসালে আবার +1, এরকম করে দেখো যেতে থাকছে এই সিকোয়েন্সটা। তাহলে স্যার অ্যাকচুয়াল অ্যানসারটা কি লিখবো এটার? কোনটা? মানে এই কোশ্চেনটা তাহলে অ্যানসার কি করে যদি এই কোশ্চেনটা দেয়? ধরো না, মানে ওভাবে দেবে না,
তোমাকে বলবে যে এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করে বা এই সিকোয়েন্সটা কনভার্জেন্স কিনা বা ডাইভার্জেন্স কিনা সেটা মানে আমরা সিকোয়েন্সটাকে লেখা শিখছি এখন। প্রথমে আমরা একটা সিকোয়েন্স ধরো 1/n এই সিকোয়েন্সটাকে দিয়ে দিল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তখন সিকোয়েন্সটা আমরা কিভাবে লিখতে হবে দেখো n এর ভ্যালুটা আমি জাস্ট ভ্যারি করাচ্ছি এখান থেকে, তো n এর ভ্যালুটা ভ্যারি করিয়ে করিয়ে দেখো আমরা সিকোয়েন্সটাকে আলটিমেটলি 1 1 1/2 1/3 এভাবে রিপ্রেজেন্ট করতে পারছি। তো এখানে দেখো un টা কি দিলাম -1 টু দি পাওয়ার n দিচ্ছি, তো -1 এর যদি ইভেন ভ্যালু হয়ে যায় তাহলে এটা +1 দিয়ে দেবে, আর অড ভ্যালুর জন্য -1 -1 +1 -1 +1 এরকম করে আমরা সিকোয়েন্সটাকে রিপ্রেজেন্ট করব। এবার এই সিকোয়েন্সটার যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি ফার্স্ট টার্মটা কি, সো u1 যদি এটার ফার্স্ট টার্ম হয় তো u1 টা কত হবে -1, u2 টা কত হবে 1। দেখো আশা করছি বুঝতে পারবে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। u3 টা -1, তো u4 টা কত হবে +1, এরকম করে সিকোয়েন্সটা চলতে থাকবে, রাইট? তার মানে এইখানে দেখলে মানে এই যে সিকোয়েন্সের সেটটা যেটা এটা তো একটা সেট তৈরি হয়ে গেল না, এই যে 1 -1 1 -1 অ্যাকচুয়ালি এই সেটটা কি সেট, সেটে দেখো দুটোই টার্ম আছে 1 আর -1, তাই না? আর কি কোনো টার্ম আছে? নেই। না স্যার। তার মানে দ্যাট ইজ দিস সেট হ্যাজ মানে তুমি যদি মানে এমনি ক্লাস করো না কখনো দেখবে মোটামুটি তোমার সবই এখানেই রেডি হয়ে যাবে, তোমাকে মানে বেশি পড়তে হবে না বাড়িতে। This set has two distinct elements. This set has two distinct element, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 1। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। তো আমরা দেখো এবার একটা জিনিস দেখো, আমরা সিকোয়েন্স বলতে দেখেছি একটা যদি সিকোয়েন্স হয় ইফ সিকোয়েন্সটা বেসিক্যালি কি n থেকে r এ একটা ম্যাপিং, তাই তো? সিকোয়েন্স হচ্ছে n থেকে r এ একটা কি ম্যাপিং, রাইট? তো এবার যেটা হচ্ছে তোমাকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করি, যদি n টা হচ্ছে ডোমেন আর r টা কি মানে কোডোমেন, বড়ভাবে ভালোভাবে বললে রেঞ্জ বলবো, তাই তো? বেসিক্যালি মানে এখানে n এর প্রত্যেকটা এলিমেন্টই তো আমার মানে ইয়েতে পার্টিসিপেট করছে না, ম্যাপিং এ পার্টিসিপেট করছে, তার মানে n থেকে r এ একটা ম্যাপিং। তো এই যে রেঞ্জ কথাটা বলছি, রেঞ্জ কাকে বলে যদি জিজ্ঞাসা করে, রেঞ্জ জিনিসটা কি যদি জিজ্ঞাসা করে, তো রেঞ্জ জিনিসটাকে বুঝতে হবে। তা রেঞ্জ জিনিসটাকে যদি আমি বুঝতে চাই কি বলবো, মানে রেঞ্জ অফ এ সিকোয়েন্স, তোমাকে রেঞ্জ বের করতে দিতে পারে, যে কোনো সিকোয়েন্সের রেঞ্জ বের করতে দিতে পারে। তার জন্য কি রেঞ্জ অফ এ সিকোয়েন্স কি এটা আমার জানা দরকার, তবেই তো তুমি রেঞ্জটা বের করতে পারবে। তো রেঞ্জ অফ এ সিকোয়েন্স কিছুই না, তো the set of all distinct terms, the set of all distinct terms of a sequence, ঠিক? The set of all distinct terms of a sequence is called is range, ঠিক আছে? তো এবার রেঞ্জটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখতে যাই কি লিখবো, ধরো 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 আমি একটা সিকোয়েন্স বলছি তোমাকে, ধরো রেঞ্জ অফ এ রিয়েল সিকোয়েন্স, ধরো fn তোমাকে একটা সিকোয়েন্স বললাম, ঠিক আছে? ধরো f অফ n একটা সিকোয়েন্স বলছি, ঠিক আছে? এই সিকোয়েন্সটার মানে রিয়েল সিকোয়েন্স ধরো, ঠিক আছে? এটা এই সিকোয়েন্সটা ধরো r এর সাবসেট অফ r, ঠিক আছে? fn এই যে সিকোয়েন্সটা সাবসেট অফ r, ঠিক আছে? মানে মানে n থেকে f মানে সিকোয়েন্স মানে কি f n থেকে r এ ম্যাপিং, তাই তো? তো আমি একটা সিকোয়েন্স fn নিলাম, সেটা r এর সাবসেট, ঠিক আছে? তাহলে এক মিনিট দাঁড়াও তো, ফোন করছে স্যার, ফোন করছে দেখি। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা 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 ঠিক আছে। প্রীতম স্যার আপনি থাকবেন তো সবাই, না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ভালোই হবে। ঠিক আছে, হ্যাঁ ক্লাস নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ তো এফ এন থেকে আর এম যদি এটা ম্যাপিং হয়, ঠিক আছে, তার মানে কি এফ এনটা অ্যাকচুয়ালি সাবসেট অফ আর। এবার এফ এনটা যে সাবসেট অফ আর, এটাকে আমরা এবার এই
এফএন এর রেঞ্জ মানে রেঞ্জটাকে আমরা তাহলে কিভাবে ডিফাইন করব? রেঞ্জটাকে এইভাবে ডিনোট করব যে এফএন such that n belongs to natural number, ঠিক আছে? মানে যারা ম্যাপিং এ পার্টিসিপেট করলো বেসিক্যালি, বা এই রকম করেও লিখতে পারি আমরা xn such that n belongs to natural number। মানে ইনপুট তুমি এখানে দিচ্ছ, তো তার জন্য এখানে একটা আউটপুট পাচ্ছ, যে আউটপুটটা পাচ্ছ সেইটাকে একটা তার সেই আউটপুটের যে ডিস্টিংক্ট কালেকশনটা হচ্ছে সেইটাকেই আমরা রেঞ্জ অফ এ সিকোয়েন্স বলছি, ঠিক? তো এটাকে বলা হয় রেঞ্জ অফ এ সিকোয়েন্স, ঠিক আছে? তো রেঞ্জ জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো রেঞ্জ জিনিসটা এই রেঞ্জ জিনিসটা কি হতে পারে? রেঞ্জ ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে। তো রেঞ্জ এগুলো হচ্ছে টুলস। রেঞ্জ মে বি ফাইনাইট অর ইনফাইনাইট, ঠিক আছে? এখনো পর্যন্ত যা বললাম এগুলো কি সব বুঝতে পারা গেছে? মোটামুটি স্যার, আস্তে আস্তে। কোনটা কি কোথায় অসুবিধা হচ্ছে? একটু নতুন নতুন জিনিস তো একটু সমস্যা হচ্ছে। কিরকম বলো একটু শুনি। কিছু কিছু জিনিস ভুলে গেছে, যেমন আপনার ন্যাশনাল নাম্বার, আর এই জিনিসগুলো কেমন ভাবে ব্যবহার করবো যেটা দেখাচ্ছেন, মানে পরীক্ষা কেমন ভাবে কোশ্চেন আসবে এগুলো। হ্যাঁ, পরীক্ষার কোশ্চেন আসবে সেটা তো বটে। তো ন্যাচারাল নাম্বার মানে কি? দেখো এফ এন থেকে আর বললাম আমি, একটা জিনিস বোঝো। তো ন্যাচারাল নাম্বার মানে কি? আমার 1 2 3 এগুলো তো সবই ন্যাচারাল নাম্বার না? হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যার। এইগুলো ইনপুটে দিচ্ছ, তাহলে আউটপুটে কি পাবে? x1 পাবে না? তারপর n এর জায়গায় 2 বসাচ্ছ, x2 পাবে না? n এর জায়গায় 3 বসাচ্ছ, x3 পাবে না? এরকম বুঝলাম স্যার। সেট কালেকশন অফ সেট পেয়ে যাচ্ছ। এই সেটটাকে আমি রিপ্রেজেন্ট করছি xn দিয়ে। তো এইটাই হচ্ছে একটা সিকোয়েন্স। বাস মিটে গেল। ও ঠিক আছে, থ্যাংক বুঝতে পেরেছি স্যার। মানে মানে জিনিসটা খুব সোজা, মানে সোজা ভাবে ভাবো। মানে n থেকে r এ জাস্ট একটা ম্যাপিং, আমি ইনপুট দিচ্ছি, তার জন্য আউটপুট আসছে কিছু। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি স্যার। তো মেইনলি আরো দেখবে অঙ্ক মানে উদাহরণ। আচ্ছা আমি তাহলে কিছু উদাহরণ করাই, তাহলে আরো বুঝতে পারবে। দেখো হ্যাঁ স্যার, ওটা বেটার হয়। হ্যাঁ, ধরো আমি তোমাকে বলছি যে লেট এফ এন থেকে আর, ঠিক আছে? এফ এন থেকে আর আমি একটা ম্যাপিং ডিফাইন করে দিচ্ছি। এবার দেখো তাহলে এখানে এবার এই এন থেকে আর, এবার এফ এনটাকে ডিফাইন করে দিচ্ছি। ধরো এভাবে এফ এন থেকে আর বি ডিফাইন বাই fn equal to n, এখানে nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক? তাহলে fn equal to n বলছি। তাহলে f of 1, এবার f of মানে এখানে তার মানে এইভাবে ম্যাপিংটাকে আমি ডিফাইন করে দিয়েছি, ঠিক আছে? আমার সিকোয়েন্সটা এরকম দেখতে, fn equal to n, ঠিক আছে? তাহলে এই সিকোয়েন্সটার এলিমেন্টগুলো কি কি হবে? দেখো f1 equal to তাহলে 1, f2 equal to কত হবে? 2, f3 equal to কত হবে? 3। তাহলে সিকোয়েন্স বুঝতে পেরেছি স্যার। রিপ্রেজেন্ট করছি কিভাবে? 1 2 3 ডট 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 করে, তাই না? তার মানে এই সিকোয়েন্সটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি, এই রকম করে সেকেন্ড ব্র্যাকেটে n দিয়েও ডিনোট করতে পারি, বা এইভাবেও ডিনোট করতে পারি, n দিয়ে এভাবে n লিখলাম, এইভাবেও ডিনোট করতে পারি, যেভাবে খুশি করো এইটাকে সিকোয়েন্স দিয়ে ডিনোট করো। বুঝতে পেরেছো? যদি তোমাকে আমি বলতাম এইভাবে fn equal to n স্কয়ার, fn equal to n স্কয়ার, তাহলে সিকোয়েন্সটা কিরকম হয়ে যেত? তার মানে সিকোয়েন্সটাকে এইভাবে ডিনোট করতাম, n স্কয়ার n এইভাবে ডিনোট করতাম, সিকোয়েন্সটা কিরকম দেখতে হয়ে যেত? ধর এরকম দেখতে হয়ে যেত না? 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার, কেন ম্যাপিংটা তো n থেকে r এ। বোঝা গেল? হ্যাঁ স্যার, মাথা ঢুকেছে। তো আরেকটা জিনিস দেখো, এইটা যদি আমি দিই তোমাকে, fn equal to ধরো সব n থেকে r এ ম্যাপিং, ঠিক আছে? ইন জেনারেল আমি একদম বলে দিলাম যে ম্যাপিং গুলো সব f n থেকে r এ। বোঝা গেল? হ্যাঁ স্যার। n to r এ ম্যাপিং, ঠিক আছে? সবার জন্য, ঠিক আছে? তো এবার আমি ধরো বললাম যে fn equal to n by n plus 1, ঠিক আছে?
তাহলে কি হবে, এই যে এখানে এনটা বলছি আমি ন্যাচারাল নাম্বার, তাহলে স্যার ফার্স্ট হবে 1/1 + 1। হ্যাঁ এই তো ঠিক, মানে 1/2, 2/3, স্যার জিনিসটা কি সত্যি এতটা সহজ নাকি না, মানে এরকম স্টার্টিং, এতটাই সহজ। মানে পুরো অঙ্কটাই এরকম, মানে সবকটা ক্যালকুলাস? না 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 না, এখান থেকে শুরু, সিকোয়েন্স প্রথমে আছে, তারপরে এটাকে ডিফাইন করি আমরা এইভাবে। এবার এবার আমরা অঙ্ক কিছু কিছু দেখবো, সিকোয়েন্সটা আগে দিয়ে দেবে, তারপরে তার রেঞ্জ বের করতে বলবে, কোথায় সিকোয়েন্সটা কনভার্জ করে বলবে। ধরো লিমিট n টেন্ডস টু ইনফিনিটিতে এই সিকোয়েন্সটা কোথায় যাচ্ছে বলবে, মানে n/n, তখন তুমি কি করবে, n দিয়ে ভাগ করে দিবে। এখানে দেখো n দিয়ে ভাগ করে দিলে 1/n হয়ে গেল, এই সরি এখানে n দিয়ে ভাগ করলে তো 1 হয়ে গেল, এখানে n দিয়ে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, 1/1 প্লাস 1/n, তার মানে এইটা কোথায় যাচ্ছে, জিরোতে যাচ্ছে, n টেন্ডস টু ইনফিনিটিতে, তার মানে পুরো সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করে গেল, 1 এ কনভার্জ করে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এইরকম জিনিসপত্র দেবে তোমাকে, একটা সিকোয়েন্স দিয়ে দেবে, দিয়ে বলবে কোথায় কনভার্জ করে বলো সিকোয়েন্সটা, জাস্ট তার লিমিটটা বের করে দেবে, সিকোয়েন্স কোথায় কনভার্জ করে বলে দিতে পারো। স্যার স্যার কনভার্জ মানে কি বোঝায় অ্যাকচুয়ালি যদি বলি? কনভার্জ এখনো বলিনি তো, কনভার্জ মানে কোথায় যাই, মানে ওটা কোথায় শেষ আর কি, বুঝতে পেরেছো? ধরো 1/n, 1/n এর লিমিটটা কোথায় যায়, ইনফিনিটিতে যায় না, n টেন্ডস টু ইনফিনিটিতে কোথায় যায়, জিরোতে যায় না, n টেন্ডস টু ইনফিনিটিতে 1/n এর লিমিটটা কোথায় যায়, জিরোতে যায় না? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। n টেন্ডস টু ইনফিনিটি 1/n কোথায় যায়, জিরোতে যায় না? হুম, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এইরকমই একটা ব্যাপার। তো এইরকম জিনিসটাকে কনভার্জেন্স বলি আমরা। তো আরেকটা এক্সাম্পল তো তোমাকে দেখিয়েছি, ধরো -1 যেটা বলছিলাম, fn ইকুয়াল টু -1 এটা তো দেখিয়েছিলাম আমরা, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা এই সেট, আচ্ছা এই সিকোয়েন্সটার তার মানে রেঞ্জটা কি হবে বলো তো, -1 এই সিকোয়েন্সটা যদি রেঞ্জ জানতে চাই, রেঞ্জ কি হবে বলো তো? রেঞ্জ সেটটা দেখো এরকম হয়ে যাবে না, -1, 1, আর কিছু এলিমেন্ট পাচ্ছ আউটপুটে? হ্যাঁ, তো ওই জন্য রেঞ্জ এটা, মানে n থেকে r এ যখন ম্যাপিংটা করছো তখন আউটপুটে কি পাচ্ছ, 1 আর -1 ছাড়া কিছু পাচ্ছ না স্যার। ওটাই হচ্ছে রেঞ্জ। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে আরেকটা জিনিস আসে তোমাদের, মানে খুব একটা বেশি আসে না, কমই আসে, তাও একবার ডেফিনেশনটা একটু দেখিয়ে নেওয়া উচিত, মানে জানা উচিত একটু। এটাকে বলা হয় কনস্ট্যান্ট সিকোয়েন্স, ঠিক আছে? এটা এই কনস্ট্যান্ট সিকোয়েন্স, কনস্ট্যান্ট সিকোয়েন্স কিরকম, কনস্ট্যান্ট টাইপের একটা সিকোয়েন্স, মানে ধরো সিকোয়েন্স xn, ধরো একটা সিকোয়েন্স আমি xn নিলাম, ঠিক আছে? একটা সিকোয়েন্স xn, তো এই সিকোয়েন্সটাকে আমরা ডিফাইন করব, ঠিক আছে? xn সিকোয়েন্সটাকে ডিফাইন্ড বাই xn ইকুয়াল টু c, যেটা r এ আছে, ঠিক আছে? c belongs to r, ঠিক আছে? for all n belongs to natural number is called a constant sequence. বোঝা গেল? মানে ধরো একটা এক্সাম্পল দিই, যদি তার ব্যাপারটা কি, এই এক্সাম্পল যদি দেখো, তার এফ এন থেকে আরে আমি বলছি একটা ম্যাপিং, রাইট? সিকোয়েন্স তো তাই ম্যাপিং। হ্যাঁ, এবার আমি বলে দিলাম এফ এন ইকুয়াল টু 2, তুমি এন এর যে কোনো ভ্যালু বসাও ফর অল এন
বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। এবার n এর তুমি যা খুশি ভ্যালু বসাও, f1 এর ভ্যালুও 2 দেবে, f2 এর ভ্যালুও 2 দেবে, f3 এর ভ্যালুও 2 দেবে, এরকম করে তুমি যাই ভ্যালু বসাও না কেন ও 2ই দেবে। মানে সিকোয়েন্সটা কি রকম বোঝা গেল? এই যে এই সিকোয়েন্সটাকে, এটাকে আমরা বলছি কনস্ট্যান্ট সিকোয়েন্স। বোঝা গেল? যখন স্যার আউটপুটটা সেম হবে তখন স্যার সেটাকে কনস্ট্যান্ট বলবো। হ্যাঁ ঠিক, মানে xn ইকুয়াল টু যদি লিখি আমরা, এই যে xn সিকোয়েন্সটাকে লিখি, ধরো একটা সি 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 এরকম টাইপের একটা সিকোয়েন্স। বোঝা গেল? এটা হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স। এই যে xn এর দেখো একটাই আউটপুট আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স xn। স্যার এই অঙ্কগুলো রিয়েল লাইফে কি করব, কি কাজে দেবে? হ্যাঁ রিয়েল লাইফে কি কাজে দেবে, মানে কি ক্যালকুলেশন করবো এগুলো দিয়ে? রিয়েল লাইফে ধরো তোমার কোনো স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম, ঠিক আছে, দিয়ে সেই স্ট্যাটিস্টিক্যাল প্রবলেমে বিরাট একটা সিরিজ মতো এসেছে, তুমি সেটাকে সলভ করতে পারছো না, তো তখন তোমাকে এই অ্যানালাইসিস মেথডে এসে তোমাকে সলভ করতে হবে ব্যাপারগুলোকে, ঠিক। তো তোমাকে ধরো তোমার একটা এমন একটা টার্ম চলে এসেছে সামেশন অফ 2 টু দি পাওয়ার n, এরকম কিছু একটা স্ট্যাটিস্টিক্যাল টার্ম চলে এসেছে, স্ট্যাটিস্টিক্স করতে যাচ্ছ কোনো একটা মানে প্রোডাক্টের উপর স্ট্যাটিস্টিক্স করতে যাচ্ছে, এরকম একটা প্রবলেম অ্যারাইজ হচ্ছে, তখন তোমাকে সিকোয়েন্সের সাহায্য নিতে হবে, তখন তোমাকে সিরিজের সাহায্য নিতে হবে, তখন তোমাকে সিরিজ সলিউশন দিয়ে ওই বড় সিরিজটাকে সলভ করতে হবে, বা সিকোয়েন্স দিয়ে তোমাকে ওই বড় সিরিজটাকে সলভ করতে হবে। বুঝতে পেরেছো? তো এই কনস্ট্যান্ট সিকোয়েন্সের যদি রেঞ্জ জিজ্ঞাসা করি তোমাকে, রেঞ্জটা কি হবে বলো তো? খুব সোজা, রেঞ্জটা দেখো একটা কনস্ট্যান্ট টার্মই হবে। 2 স্যার, হ্যাঁ স্যার 2 হবে স্যার এখানে কনস্ট্যান্ট, মানে রেঞ্জ। হ্যাঁ মানে আগের এক্সাম্পলটাই 2 হবে, ঠিক। এখানে রেঞ্জ 2, রাইট রাইট রাইট। আমরা সি নিয়ে বলছিলাম তাই জন্য সি বললাম ওখানটায়, ঠিক আছে। বোঝা গেল এই অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস, নতুন জিনিস শিখি, সেটা হচ্ছে বাউন্ডেড। বাউন্ডেড কি, সিকোয়েন্সটা বাউন্ডেড কখন হবে আর আনবাউন্ডেড কখন হবে, এই ব্যাপারটা একটু বোঝা দরকার আছে। তো আমরা এরপরে যেটা জিনিসটা নতুন শিখবো সেটা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স, তাই তো? বাউন্ডেড সিকোয়েন্স। তো বাউন্ডেড সিকোয়েন্স জিনিসটা কি, মানে একটা কিছু দিয়ে সে বাউন্ড করে যাবে, ঠিক আছে, একটা কিছু দিয়ে সেটা সে বাউন্ড করে যাবে, বা যেটাকে আমরা বলতে পারি বাউন্ড অফ এ সিকোয়েন্স, ঠিক আছে। মানে ধরো তুমি ধরো তুমি একটা মানুষ যে ট্রেনে বসে আছো, তোমার এই পাশেও একটা লোক দিয়ে বাউন্ড, এই পাশেও আর একটা লোক দিয়ে বাউন্ড, তুমি মিডিলে বসে আছো, সেটা হচ্ছে সিকোয়েন্সের বাউন্ডেড। মানে সিকোয়েন্সটা একটা আপার বাউন্ডও থাকবে, সিকোয়েন্সটার একটা লোয়ার বাউন্ডও থাকবে, মানে সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি বাউন্ডেড অ্যাবাভও বলতে পারবো, সিকোয়েন্সটা বাউন্ডেড বিলো বলতে পারবো, ঠিক আছে। মানে স্যার ওই রেঞ্জের বাইরে যাবে না অ্যাকচুয়ালি। হ্যাঁ একদমই তাই। যদি আমি ডেফিনেশনটাকে একটু লিখতে দেখি তো কি লিখবো, দেখো জাস্ট একটু ডেফিনেশনটা, যে এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্স নিয়ে নিলাম, ধরো সিকোয়েন্সটাকে কি নিলাম, xn ধরো নিয়ে নিলাম, একটা সিকোয়েন্স xn is said to be bounded above ঠিক আছে। বাউন্ডেড অ্যাবাভ কখন বলবো, ইফ দেয়ার এক্সিস্ট, এটা দেয়ার এক্সিস্ট এর সাইন, হ্যাঁ জানো নিশ্চয় রিয়েল। না স্যার। আচ্ছা তাহলে এইভাবে দেয়ার এক্সিস্ট লেখো, এই সাইনটা হচ্ছে, মানে আমি একটু লিখে দিচ্ছি, এইটা সাইন হচ্ছে ফর অল, এটাকে ফর অল বলে, এটাকে বলা হয় দেয়ার এক্সিস্ট, ঠিক আছে। মানে ফর অল মানে কি বলতো, মানে সবার জন্য ট্রু, এরকম একটা ব্যাপার। দেয়ার এক্সিস্ট মানে একটা এলিমেন্ট পাবো যার জন্য এটা ট্রু হতে পারে, এরকম একটা ব্যাপার।
দুটো জিনিস আছে, একটা ফর অল আর একটা হচ্ছে দেয়ার এক্সিস্ট। বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝে গেছি। তো এই সিকোয়েন্স xn is said to be bounded above if there exist, তোমার দেখো নতুন কিছু নেই, মানে তোমার দেখবে সব মানে মোটামুটি তুমি যা শুনছো তাই দেখবে মনে থেকে যাবে। একটা রিয়েল নাম্বার যদি আমি নিই, ধরো m, such that আমি কি লিখতে পারি যে un greater than a less than equal to m, মানে দেখো বাউন্ডেড অ্যাবাভ un তোমাকে একটা সিকোয়েন্স, সরি আমি xn নিয়েছিলাম তো না, ধরো xn যদি তোমাকে একটা সিকোয়েন্স দিত ধরো, সেটাকে বাউন্ডেড অ্যাবাভ বলছি মানে কি, মানে একটা রিয়েল নাম্বার m এক্সিস্ট করছে যে xn এর থেকে বড়, ঠিক, মানে xn এর উপরেই আছে, বুঝতে পারছো? ঠিক, মানে তুমি xn একটা তোমাকে যদি সিকোয়েন্স দিয়ে দিল, সেটাকে আমরা বাউন্ডেড অ্যাবাভ তখনই বলবো যদি ওই xn এর উপরেই জাস্ট পরেই একটা পয়েন্ট আমি পেয়ে যাই xn এর থেকে বড়, ঠিক, তাহলে সেইটা xn এর আপার বাউন্ড হয়ে যাবে না? ধরো 2 একটা নাম্বার আছে, 2 এর জাস্ট পরেই 3 নাম্বার, তাহলে 3টা 2 এর আপার বাউন্ড বলা যাবে না? হ্যাঁ স্যার। ওইটাই, আর ফর অল n বিলংস টু দ্য ন্যাচারাল নাম্বার, ঠিক। তো এটাকে আমরা ইও বলে থাকি, it is also called upper bound। আপার বাউন্ড কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপার বাউন্ড অফ দ্য সিকোয়েন্স। লালটা খুব চোখে লাগছে না? আপার বাউন্ড অফ দ্য সিকোয়েন্স, এটাকে আমরা আপার বাউন্ডও বলে থাকি, ঠিক আছে? আপার মানে এমটা কি, দেখো সিকোয়েন্সটার উপরের বাউন্ডটাই না, ওই সিকোয়েন্সটার উপরের জিনিসটাই এম না, নেক্সট এর পরের পার্টটাই এম না, তো এই জন্য এটাকে বলে আপার বাউন্ড অফ দ্য সিকোয়েন্স, ঠিক আছে? তাহলে এবার আপার বাউন্ড যেহেতু হলো, তার মানে আমি এখানে বলতে পারি একটা লোয়ার বাউন্ডও আছে। তাহলে আমি ডেফিনেশন 1 নাম্বার এটাকে এ ভাবো, বি তাহলে কি বলতে পারবো যে সিকোয়েন্স ধরো xn is said to be bounded below। bounded below কখন বলবো? if there exist a real number m such that, কি লিখতে পারি আমরা যে ইউ, সরি ইউ কেন বারবার লিখছি, xn এই জিনিসটা লেখা যাচ্ছে, দেখো আগেরটাই কি লিখছিলাম, xn greater than equal to a capital M, ঠিক আছে? আর এখানে দেখলাম xnটা একটা কোনো পার্টিকুলার m এর থেকে বড়, যে কোনো এনি রিয়েল নাম্বার m নিলাম সেখানের থেকে বড়, ঠিক আছে? ফর অল n টা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? এমন একটা রিয়েল নাম্বার m নিলাম তার থেকে বড় হচ্ছে xn, মানে xnটা কি রকম হয়ে গেল, তার মানে দেখো xm জিনিসটা এরকম হয়ে গেল না, m এরকম হয়ে গেল না, দেখো তার একটা আপার বাউন্ড থেকে গেল, তার একটা লোয়ার বাউন্ড থেকে গেল, ঠিক আছে? তো এটাকে লোয়ার বাউন্ড বলছি, এমটাকে বলছি লোয়ার বাউন্ড। ইট ইজ অলসো কল্ড লোয়ার বাউন্ড অফ দ্য সিকোয়েন্স। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝে গেছি।
করতে চেয়েছিল নাকি? তো লোয়ার বাউন্ড অফ দ্য সিকোয়েন্স ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার যদি তোমাকে একটা এক্সাম্পল জিজ্ঞাসা করি, ধরো এক্সাম্পল অফ এ সিকোয়েন্স, আমরা এক্সাম্পল নিচ্ছি আমি একটা। ইজি মানে এক্সাম্পল, ঠিক আছে? জানি স্যার এইটুকু। সিকোয়েন্স না আমি এমনি বললাম যে ইজি মানে এক্সাম্পল। হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। আমি ইজি দিয়ে এক্সাম্পল জিনিসটা লিখবো। ধরো সিকোয়েন্স ইউএন, আচ্ছা আমি ইউ বা এক্স এন যাই লিখি মানে সবই সিকোয়েন্স লিখছি, ঠিক আছে? আমার তো এক্স এন ইকুয়াল টু কি 1/n এরকম আমি লিখলাম, ঠিক আছে? তো এই সিকোয়েন্সটার আপার বাউন্ড কত, লোয়ার বাউন্ড কত? দেখো এই সিকোয়েন্সটার আপার বাউন্ড যদি বলতে চাই এটা কোথায় চলে, এই আপার বাউন্ড দেখো, এটা লোয়ার বাউন্ড দেখো 0, তাই তো? আপার বাউন্ড হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার 1/n। হ্যাঁ 1/n। তাহলে n টেন্ডস টু ইনফিনিটিতে কোথায় যাচ্ছে? 0 তে যাচ্ছে। n টেন্ডস টু ইনফিনিটিতে 1/n এর ভ্যালু কত? xn এর ভ্যালু কত? তাহলে 0 না? আর n টেন্ডস টু 0 তে কোথায় যাচ্ছে? xn কোথায় যাচ্ছে? ইনফিনিটি, ঠিক? তার মানে কি আপার বাউন্ড কত? আপার বাউন্ড ইনফিনিটি। সরি আমি একটু ভুল বললাম। x টেন্ডস টু ইনফিনিটিতে মানে বেসিক্যালি এটা ভেবো না তুমি। আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডটা কত ভাবার জন্য দেখো এখানে দেখো এনটা কোথা থেকে নিচ্ছি? এনটা আমি সবগুলো এন গুলো কোথা থেকে নিচ্ছি? ন্যাচারাল নাম্বার থেকে নিচ্ছি, তাই তো? এনটা ন্যাচারাল নাম্বার থেকে নিচ্ছি, তাই তো? একদম স্যার। তাহলে এন এর ভ্যালুটা কত হতে পারে? লোয়েস্ট ভ্যালু কত হতে পারে এন এর? 1 স্যার। তাহলে 1 এর জন্য ভ্যালু কত দিচ্ছে? 1 ই দিচ্ছে। তারপর যত দেখো 1 ফার্স্টে 1 এর জন্য 1/1, তারপর 1/2, 1/3, 1/4, দেখো কমতে কমতে যাচ্ছে না? হ্যাঁ স্যার। আপ টু ইনফিনিটিতে গিয়ে 0 তে চলে যাবে না? এন এর ভ্যালু যখন ইনফিনিটি বসিয়ে দেবে 0 তে চলে যাবে। 1 বসালে 1/1, 2 মানে কমতে কমতে যাচ্ছে না? 1/2 এর ভ্যালু, তারপর 1/3 এর ভ্যালু, হ্যাঁ হ্যাঁ স্যার, কম স্যার যাচ্ছে। তার মানে আপার বাউন্ডটা কত? 1 দেখো। লোয়ার বাউন্ডটা কত? 0। লোয়ার বাউন্ড স্যার 0 আর আপার বাউন্ড 1/1। 1/1 মানে কত? 1। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এইরকম তোমাকে দেবে যে একটা সিকোয়েন্স দিয়ে দিল, তার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডটা বের করতে দেবে। ধরো 1/n সিকোয়েন্সটাই দিল, তো তুমি তার আপার বাউন্ড লোয়ার বাউন্ডটা ইজিলি বের করে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো তারপরে ধরো আরেকটা জিনিস আছে তোমাদের, সেটা হচ্ছে আচ্ছা সিকোয়েন্সের পর আমরা সিরিজ করতে চলে যাব, ঠিক আছে? আরেকটা জিনিস এবার আরেকটা নতুন জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কনভার্জেন্স অফ আ সিকোয়েন্স, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এইটা থেকে প্রশ্ন আসে আসলে। কনভার্জেন্স অফ আ সিকোয়েন্স। এখন সিকোয়েন্সের কনভার্জেন্স বলতে কি বোঝাবে? কনভার্জেন্স অফ আ সিকোয়েন্স বলতে কি বোঝাবে? দেখো কনভার্জেন্স অফ সিকোয়েন্স বলতে এভাবে বোঝাবো যে আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই আনবাউন্ডেড সিকোয়েন্স তো দেখেছিলাম। আনবাউন্ডেড সিকোয়েন্স মানে কি বলতো? বাউন্ডেড, যাতে কোনো লিমিট নেই, যাতে কোনো লিমিট থাকবে না, মানে এমন একটা সিকোয়েন্স। আনবাউন্ডেড মানে কি বলতো? আনবাউন্ডেড মানে হচ্ছে নট বাউন্ডেড, ঠিক আছে? নট বাউন্ডেড বলে দিলে আনবাউন্ডেড হয়ে যায়। মানে এমন যদি আপার বাউন্ড বা লোয়ার বাউন্ড কিছু একটা না থাকে, তাহলেই সেটা হচ্ছে আনবাউন্ডেড সিকোয়েন্স। বোঝা গেল? হ্যাঁ স্যার।
এটাকে বলছি আনবাউন্ডেড, মানে নট বাউন্ডেড, ঠিক আছে। এবার হচ্ছে কনভার্জেন্স। কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স কি বোঝায়? ডেফিনেশনটা দেখো, এ সিকোয়েন্স খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা সিকোয়েন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকেই প্রশ্ন আসবে। এই সিকোয়েন্স থেকে একটা প্রশ্ন আসবে এবং সেটা কনভার্জেন্স থেকে আসবে, ঠিক আছে। আমরা প্রিভিয়াস ইয়ার গুলো দেখলেই বুঝতে পারবো। আমরা শুরু করব, মানে আমরা একটা করে চ্যাপ্টার পড়বো, তার কিছু অঙ্ক করবো, অ্যাজ ওয়েল অ্যাজ তার প্রিভিয়াস ইয়ার গুলো আমরা করে ফেলবো, ঠিক আছে, সঙ্গে সঙ্গে, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ আমরা প্রিভিয়াস ইয়ার গুলো শেষ করে ফেলবো, ঠিক। একটা সিকোয়েন্সকে কনভার্জেন্স কখন বলবো? সিকোয়েন্স সেট টু কনভার্জেন্স কনভার্জেন্স না বলে কনভার্জ বলে। এই সিকোয়েন্স সেট টু বি কনভার্জ, কনভার্জেন্স তো নাউন হয়ে যাচ্ছে না, কনভার্জ। A sequence xn said to be converge, converge কোথায় করবে? টু এ রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারে কনভার্জ করবে। সাপোজ রিয়েল নাম্বারটা আমি এল ধরে নিচ্ছি, এল একটা রিয়েল নাম্বারে কনভার্জ করবে, মানে দ্যাট ইজ ইফ xn converges to l, এরকম এইভাবে আমরা লিখি xn converges to l, ঠিক, as n tends to infinity। দেখো বোঝা গেল কিনা? একটা সিকোয়েন্স xn একটা রিয়েল নাম্বারে কনভার্জ করবে যদি ইভেন্টটা xnটা l এ কনভার্জ করে as n tends to infinity। n tends to infinity তে যদি xn একটা রিয়েল নাম্বারে কনভার্জ করে, তাহলে সেই সিকোয়েন্সটাকে আমরা বলবো কনভার্জেন্স অফ আ রিয়েল নাম্বার, ঠিক আছে। মানে সেই সিকোয়েন্সটা একটা রিয়েল নাম্বারে কনভার্জ করেছে, ঠিক আছে। মানে কি? মানে ধরো এরকম বলতে পারি, লিমিট n tends to infinity xn equal to l, মানে n tends to infinity তে xn টা কোথায় কনভার্জ করেছে? পার্টিকুলারলি l এ কনভার্জ করেছে, ঠিক আছে। লিমিট x tends to infinity তে এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করেছে? l এ কনভার্জ করেছে। দেখো বোঝা গেল কিনা বলো? তো এটাকে আমরা তো সেই ইপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে লিখতে পারি আবার এরকম করে, xn minus l mod of xn minus l less than epsilon for all n greater than equal to n। এগুলো তো নিশ্চয়ই পড়েছিলে ফার্স্ট সেমিস্টারে। এই ডেফিনেশনটা তোমার না দেখলেও হবে, তুমি এই সেমিস্টারে পড়িনি স্যার, ফার্স্ট ইয়ারে। হ্যাঁ আমি স্যার লেটারাল স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে বুঝতে পেরেছো তো, মানে এই 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 জিনিসটা তো বুঝতে পেরেছো যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু l দেখাতেই হয়ে যাবে যে xn l এ কনভার্জ করেছে। হ্যাঁ স্যার। তোমাকে একটা অঙ্ক করালে আরো ভালো বুঝতে পারবে। দেখো হ্যাঁ স্যার, ওটাই করো। তো এখানে nটা কি বলতো, এখানে nটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, মানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এটা হচ্ছে ইপসাইলন ডেল্টা ডেফিনেশন, যেটাকে বলে ইপসাইলন ডেফিনেশন। আচ্ছা, তো এক্সাম্পল ধরো একটা আমি যদি করাতে যাই, ধরো তোমাকে বললো xn একটা সিকোয়েন্স তোমাকে দিয়ে দিচ্ছে, যে ধরো 2n প্লাস 1 বাই n প্লাস 2, ঠিক আছে, এরকম একটা সিকোয়েন্স দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে লিমিট, এখন সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে জানার জন্য আমাকে কি দেখতে হবে? আমি বললাম আমার কাছে সূত্র হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn একটা পার্টিকুলার রিয়েল নাম্বার l এ কনভার্জ করতে হবে, যেখানে l টা হচ্ছে বিলংস টু রিয়েল নাম্বার, ঠিক আছে। তাহলে লিমিট এখান থেকে কি বলতে পারি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn, আমি কি লিখতে পারি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2n প্লাস 1 বাই n প্লাস 2 লেখা যাবে। তা এবার 2n প্লাস 1 বাই n প্লাস 2 কে আমি কি লিখতে পারি? লিমিট, দেখো এটাকে কি লিখতে পারি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি,
এটাকে n দিয়ে ভাগ করতে পারি 2 প্লাস 1/n বাই 1 প্লাস 2/n এরকম লিখতে পারি। আমি n দিয়ে ভাগ করে দিলাম উপর নিচে, বোঝা গেল? হ্যাঁ স্যার। করতে পারি। তাহলে এটা করলে কি হবে দেখো, এবার n টেন্ডস টু ইনফিনিটি তে 1/n কোথায় যাবে? 0 তে যাবে। আবার 2/n কোথায় যাবে? এটাও 0 তে চলে যাবে। তাহলে পড়ে থাকলো কি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি তে 2/1 এরকম পড়ে থাকলো, দ্যাট মিন্স 2। তার মানে কি, এই যে তোমাকে xn লিমিটটা দেয়া হলো, xn যে সিকোয়েন্সটা দেয়া হয়েছিল যে 2n প্লাস 1/n প্লাস 2, এটা কোথায় কনভার্জ করলো? 2 তে কনভার্জ করলো। দিস ইজ দা অঙ্ক। বুঝতে পেরেছো? কনভার্জ হওয়ার অ্যাকচুয়াল মানেটা তো স্যার বললেন না স্যার। কনভার্জ মানে কি? কনভার্জ মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল মানে যে আমি যদি x এর একটা সিকোয়েন্স নিই, সেটা কনভার্জ করবে মানে কি, যে সেটা একটা পার্টিকুলার রিয়েল নাম্বারে যাবে। কোথায়? যদি n টাকে আমি ইনফিনিটিতে পাঠাই। n টাকে ইনফিনিটিতে পাঠালে এই xn টা একটা পার্টিকুলার রিয়েল নাম্বারে যদি যায়, তাহলে আমি বলবো সেটা কনভার্জ করছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ মানে একটা পার্টিকুলার রিয়েল নাম্বারে যেতে হবে। যদি ইনফিনিটিতে চলে গেল ধরো xn, তাহলে কিন্তু ওটা কনভার্জ করলো না, ওটা ডাইভার্জ হয়ে গেল। ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে স্যার। মানে যদি এরকম করে এক লাইনের ডেফিনেশন আমরা বলতে চাই, এক লাইনে জিনিসটাকে দেখতে চাই, তাহলে কি বলবো? যে কনভার্জেন্ট সিকোয়েন্স মানে হচ্ছে if limit n tends to infinity xn equal to l, ঠিক আছে? then we say xn converges to l। বোঝা গেল? যেখানে l টা অবশ্যই রিয়েল নাম্বার। ঠিক আছে? আর থেকে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কনভার্জেন্ট সিকোয়েন্স যদি না হয়, তার মানে কি? মানে নট কনভার্জেন্ট। তার মানে স্যার আউটপুট স্যার ইনফিনিটি বের হচ্ছে। হ্যাঁ, মানে নট কনভার্জেন্ট মানেই হচ্ছে ডাইভার্জেন্ট। বুঝা গেল? তাহলে নট কনভার্জেন্ট মানে কনভার্জ করলো না, মানে কি হয়ে গেল? সেটা ডাইভার্জ করে গেল না। তো ডাইভার্জেন্ট মানে কি? ডাইভার্জেন্ট সিকোয়েন্সের যদি আমি ডেফিনেশন বলি, যে ডাইভার্জেন্ট সিকোয়েন্সকে আমি যদি লিখতে যাই, তাহলে এই সিকোয়েন্স xn is said to be divergent sequence if it diverges to কি হবে? এটা diverges to either plus infinity or minus infinity। বুঝতে পারলে? মানে ধরো দ্যাট ইজ মানে ইফ, মানে এরকম করে লিখতে পারি যে দ্যাট ইজ ইফ xn টা হয় প্লাস ইনফিনিটিতে কনভার্জ করছে, অর xn টা কোথায় কনভার্জ করছে? এখানে ব্র্যাকেট দিও না, কনভার্জেন্স দেখাচ্ছে তো। অর xn টা কোথায় কনভার্জ করছে? মাইনাস ইনফিনিটি। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এইটাকে বলা হয় ডাইভার্জেন্ট সিকোয়েন্স। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মনোটোনিক সিকোয়েন্স। এই জিনিসটা একটু বলে দিই। আরেকটা জিনিস মাঝে মাঝে লাগে, সেটা হচ্ছে নাল সিকোয়েন্স। আচ্ছা, নাল সিকোয়েন্স আর মনোটোনিক সিকোয়েন্স, এই দুটো করলেই তোমার সিকোয়েন্সের চ্যাপ্টারে যা থিওরি পার্ট ছিল সব হয়ে গেল। আর কিছু নেই সিকোয়েন্সের থিওরি পার্ট। বুঝতে পেরেছো? এই কটা ছিল সিকোয়েন্সের থিওরি পার্ট।
এই 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 কটা সিকোয়েন্সের থিওরি জানলে তুমি সব অঙ্ক করে ফেলতে পারবে সিকোয়েন্স, ঠিক আছে? অঙ্ক করালেই বুঝতে পারবে। তো আমরা একটু আরেকটা জিনিস শিখে নিই, নাল সিকোয়েন্স। এটা খুব দরকার লাগে মাঝে মাঝে, মানে দেখতে পাবে অঙ্কের মধ্যে নাল সিকোয়েন্স থাকতে পারে। তো নাল সিকোয়েন্স জিনিসটা কি একটু জেনে নেওয়া দরকার, যে নাল সিকোয়েন্স মানে কি, একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্স xn, ধরো xn একটা সিকোয়েন্স দিলাম, is said to be null sequence। কখন null sequence বলবো? said to be a null sequence if it converges to 0। বোঝা গেল? নাল সিকোয়েন্স মানে ও সব সময় কোথায় কনভার্জ করবে? জিরোতে কনভার্জ করবে। দ্যাট ইজ, আমি এভাবে বলতে পারি, লিমিট ইফ লিমিট n tends to infinity xn equal to 0। বোঝা গেল? মানে যদি লিমিটটা 0, মানে স্যার আউটপুট স্যার সবসময় 0 বের হবে। এই তো শিখে গেছো, আউটপুট সব সময় 0 বের হবে, ঠিক। তার মানে সেটা 0 তে কনভার্জ করবে, সেই সিকোয়েন্সটাকেই নাল সিকোয়েন্স দেবো। এক্সাম্পল যদি বলতে যাই, অনেকগুলো এক্সাম্পল পাবে। ধরো 1/n ও তো একটা পপুলার নাল, মানে 0 তে কনভার্জ করবে এমন একটা সিকোয়েন্স, তাই তো? 1/n স্কয়ারও তাই, তাই না? তারপর ধরো 1/2 টু দি পাওয়ার n ও তাই, তাই তো? এরকম সবগুলোই হচ্ছে এরকম টাইপের অনেক সিকোয়েন্স পাবো যারা নাল সিকোয়েন্স, তাই তো? বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এরপরে আরেকটা জিনিস আছে, সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মনোটোনিক সিকোয়েন্স। মনোটোনিক সিকোয়েন্সটা আমরা বলি, আচ্ছা লেখা সব বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার একদম। তোমরা নোট রেকর্ডিং অ্যাপে পেয়ে যাবে, ঠিক আছে? তুমি কি কালকে আমাকে মেসেজ করেছিলে? হ্যাঁ স্যার, আর আমি এখন ট্রেনেই আছি। ও আচ্ছা 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 আচ্ছা, কোথায়, মানে কোথাও যাচ্ছো? বাড়ি যাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে। মানে আজকে তো প্রথম দিন হট করে শুরু হয়েছে, ওই জন্য মনে হয় কেউ জয়েন হয়নি। মানে গ্রুপে যতজন আছে সবাই আর কি, মানে পোস্টার এনরোল আর কি, বুঝতে পেরেছো? না না স্যার, মানে এটাই হয় স্যার, এটাই হবে। আমি তো প্রথম থেকে পড়ছি এখানে, প্রথম প্রথম ছেলে থাকবে, কটা দিন পরে কেউ থাকবে না। আচ্ছা। না সবাই রেকর্ড দেখার জন্য একটু বেশি মোটিভ ফোকাস করে আর কি। স্যার হাফ জন রেকর্ডও দেখে না তারা। আচ্ছা ঠিক আছে, না না ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে মানে লাইভ ক্লাসে করলে কি হয় বলো তো, ইন্টারাকশন করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। 1 ঘন্টাই তো সময় না? হ্যাঁ স্যার। 1 হ্যাঁ ঘন্টা, স্যার, ওই তাড়াতাড়ি শেখা যায়। হ্যাঁ 1 ঘন্টা তুমি বসে, মানে আমি তো লিখতে লিখতে অনেকটাই টাইম লাগবে, তো ততক্ষণে তুমি দেখে নিতে পারবে, বুঝে নিতে পারবে, তোমার একবার নোটটা পড়লেই তোমার রেডি হয়ে যাবে, তাই না? ওই জন্যই। আর স্যার উইদাউট ইন্টারাকশন স্যার ভিডিও দেখলে স্যার ক্যামেরাটা মানে মাথার উপর দিয়ে যায়, আর কিছু দেখতে ইচ্ছা করে না। হ্যাঁ এটা তো হয়, ঠিকই বলেছো। তো দেখো স্যার বলছি মনোটোনিক, স্যার, হ্যাঁ বলো। স্যার রুটিন স্যার কবে দেবে? রুটিন রুটিন কবে কি পাওয়ানো হবে ওটা রুটিন? দেখো ম্যাথ ক্লাসটা কিন্তু আজকেই হবে, মানে তোমার আজকে কি বার? স্যাটারডে। স্যাটারডে 7টাই আমি ম্যাথ ক্লাসটা নেব, ঠিক আছে? ওকে স্যার। মানে তোমার কি অসুবিধা নাকি? আমার কোনো সমস্যা নেই, ব্যাস 7টার পরেই করলেই হলো। ঠিক আছে, আমি এই 7টার দিকেই বসবো, ঠিক আছে? মানে এই 7টা থেকে 7টা 15-এর মধ্যে স্যাটারডে ক্লাস। বাকি স্যাররা বলে দেবে বাকি কোন ক্লাস কবে নেবে, ঠিক আছে? তবে স্যার আমি রোজ কিন্তু ট্রেনেই থাকবো স্যার, বাড়ি ফিরি এই টাইমে। হ্যাঁ
অসুবিধা নেই, তুমি করতে পারো। 10 থেকে তো তুমি তো ভালো ইন্টারাকশন করছো, মোটামুটি হেডফোন লাগিয়ে নেবে, ঠিক আছে? ওকে স্যার, চলুন স্যার কন্টিনিউ করুন। হ্যাঁ, তো একটা সিকোয়েন্স xn, এই সিকোয়েন্সটাকে আমরা মনোটনিক্যালি ইনক্রিজিং কখন বলবো, মানে একটা সিকোয়েন্স মনোটনিক সিকোয়েন্স মানে কি, সেখানে 4টে কেস হতে পারে, ঠিক আছে? মনোটনিক সিকোয়েন্স মানে সেখানে 4টে কেস হতে পারে। একটা হচ্ছে মনোটনিক্যালি ইনক্রিজিং, আরেকটা হতে পারে মনোটনিক্যালি ডিক্রিজিং, আরেকটা হতে পারে মনোটনিক্যালি ইনক্রিজিং আর মনোটনিক্যালি ডিক্রিজিং, এই দুটো হতে পারে। আর একটা 4টে জিনিস হতে পারে এখানে। আর একটা হতে পারে স্ট্রিক্টলি মনোটনিক্যালি ইনক্রিজিং। আচ্ছা, MI শর্টকাটে লিখলাম, হ্যাঁ, মনোটনিক্যালি ইনক্রিজিং আর স্ট্রিক্টলি মনোটনিক্যালি ডিক্রিজিং, ঠিক আছে? এই 4টে কেস আমাদের হতে পারে। তো 4টে কেস আমরা দেখব, ঠিক আছে? তো 4টে কেস কিভাবে দেখবো? তো xn, এটা xn কে আমরা বলবো xn is said to be monotonically increasing, mi monotonically increasing if, যদি এরকম লিখতে পারি xn plus 1 টা greater than equal to xn হয়, ঠিক আছে? for all n belongs to natural number, তাহলে সেটা হচ্ছে আমার মনোটনিক্যালি ইনক্রিজিং, ঠিক? মানে কি xn plus 1 টা গ্রেটার দ্যান ইকুয়াল টু xn মানেটা কি দেখো, তার মানে দ্যাট ইজ এরকম আমরা লিখতে পারি না, x1 গ্রেটার দ্যান ইকুয়াল টু x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু x3 গ্রেটার দ্যান ইকুয়াল টু x4 ডট 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 করে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মনোটনিক্যালি ইনক্রিজিং এর ব্যাপার। আর মনোটনিক্যালি ডিক্রিজিং এর ব্যাপারটা কি? তো এটা উল্টো হবে স্যার, উল্টো হবে, ঠিক একদম। মনোটনিক্যালি ডিক্রিজিং মানে কি? মনোটনিক্যালি ডিক্রিজিং মানে হচ্ছে এ সিকোয়েন্স xn is said to be monotonically decreasing if, কখন না, এরকম যদি xn plus 1 টা less than equal to xn হয়ে যায় for all n belongs to natural number, right? তাহলে এই জিনিসটাকে আমরা বলবো মনোটনিক্যালি ডিক্রিজিং। দ্যাট ইজ, আমি এভাবে লিখতে পারি তো যে if a1 greater than equal to a2 greater than equal to a3 greater than equal to a4, জাস্ট n এর ভ্যালুগুলো বসাতে বসাতে যাচ্ছি। দেখো পরের ভ্যালুগুলো যত যাচ্ছে কমতে কমতে যাচ্ছে, কমছে, লেস দ্যান করে করে যাচ্ছি। আগেরটা আমরা কি করে যাচ্ছিলাম? গ্রেটার দ্যান করে করে যাচ্ছিলাম। এরকম করে ডট ডট করে আগেরটা এইভাবেও যেত xn প্লাস 1 গ্রেটার দ্যান, সরি এখানে xn প্লাস 1 এরকম করে আগেরটা চলছিল যেমন, এখানেও তাই সেম ওয়েতে চলবে যে a1 লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল টু a2 গ্রেটার দ্যান ইকুয়াল টু a3 a4 ডট ডট করে। আচ্ছা a1 নিচ্ছি তো, মানে এখানে সরি একটু জিনিস, একটু x নাও, আমি তো এখানে xn সিকোয়েন্সটা নিয়েছি না, x1 x2 x3 x4 ডট ডট করে এরকম করে গেল, যে কোথায় গেল xn প্লাস 1, তাই তো? এরকম করে চলে গেল। তো এটাকে বলছি আমরা মনোটনিক্যালি ডিক্রিজিং, ঠিক? তাহলে মনোটনিক্যালি ইনক্রিজিং দেখলাম, মনোটনিক্যালি ডিক্রিজিং দেখলাম, ঠিক? এবার দেখবো হচ্ছে স্ট্রিক্টলি মনোটনিক্যালি। তো
একটা সিকোয়েন্সকে মোনোটনিক কখন বলবো? তাহলে একটা সিকোয়েন্সকে মোনোটনিক তখনই বলবো এ সিকোয়েন্স xn is said to be কি monotonic if it is either monotonically increasing or monotonically decreasing. ব্যাপারটা বোঝা গেল? একটা সিকোয়েন্সকে মোনোটনিক তখনই বলবো যদি সেটা আইদার মোনোটনিক্যালি ডিক্রিজিং হয় অর মোনোটনিক্যালি ইনক্রিজিং হয়। বোঝা গেল? একদম। তো এর আর একটা স্ট্রিক্টলি মোনোটনিক ডিক্রিজিং আর স্ট্রিক্টলি মোনোটনিক ইনক্রিজিং একটা কথা বলেছিলাম, সেটা একটু দেখিয়ে দিই। তো স্ট্রিক্টলি মোনোটনিক ইনক্রিজিং আর স্ট্রিক্টলি মোনোটনিক ডিক্রিজিং কি? এ সিকোয়েন্স xn, এই একটা xn is said to be strictly, তুমি যে এই যে তুমি এখন 10 এ তো ফোন ঘাটতে, তো 10 এ দেখলো ক্লাসটা দেখে নিলে, তো এবার তোমার দেখবে আর মানে বেশি কিছু পড়তে লাগবে না, অঙ্কগুলো এমনিই করতে পারবে। মানে একটা অফ টাইমে দেখো তোমার ক্লাস করা হয়ে গেল। হ্যাঁ স্যার, এটা ঠিক বলেছেন। মানে তুমি তো 10 এ ফোনই ঘাটতে, ধরো মানে 10 এ জেনারেলি সবাই তাই করে না, ফোনটি ঘাটেন না স্যার, অন্য কোনো কাজ করি মানে আর কি, মানে খুব একটা। হ্যাঁ স্যার, ওই ঠিক বলেছেন, কাইন্ড অফ। মোনোটনিক্যালি ইনক্রিজিং মানে কি? স্ট্রিক্টলি মোনোটনিক্যালি ইনক্রিজিং মানে দেখো n+1টা স্ট্রিক্টলি আর ইকুয়াল সাইনটা থাকবে না, একদম। হ্যাঁ স্যার, ওটাই বলতে যাচ্ছিলাম স্যার, নট ইকুয়াল টু হবে, মানে একদম স্ট্রিক্ট। দেখো n+1টা অবশ্যই n এর থেকে বড় হবে, ফর অল বিলংস টু ন্যাচারাল। মানে আগে আচ্ছা, ডিক্রিজিং এর তাই হবে। হ্যাঁ, ডিক্রিজিং এর তাই আগের গুলো দেখো x1 লেস দ্যান ইকুয়াল টু আছে, আর এখানে জাস্ট এরকম হবে ব্যাপারটা। দেখো x1 গ্রেটার দ্যান এই লেস দ্যান x2 লেস দ্যান x3 এরকম করে যাচ্ছে, লেস দ্যান xn লেস দ্যান xn প্লাস 1। ঠিক আছে, এটাকে বলে স্ট্রিক্টলি মোনোটনিক্যালি ইনক্রিজিং, আর একটা হচ্ছে স্ট্রিক্টলি মোনোটনিক্যালি ডিক্রিজিং। ঠিক আছে, তো এই সিকোয়েন্স xn is said to be strictly monotonically decreasing when strictly monotonically decreasing। কখন strictly monotonically decreasing হবে? যদি if জাস্ট উল্টোটা an+1টা for all n, ঠিক, তাহলে এটা স্ট্রিক্টলি মোনোটনিক্যালি ডিক্রিজিং হয়ে গেল। তাহলে এবার এখান থেকে আমরা একটা কনক্লুশন করতে পারি যে এ সিকোয়েন্স xn, আচ্ছা আমি একটা আবার একটু এখানে xn নিয়েছিলাম না, এটা মাঝে মাঝে আমার গন্ডগোল হয়, an নিয়ে নাও, কারণ এখানে an+1 করেছি তো, আর এখানেও একটা an নিয়ে নাও, সিকোয়েন্সটা an নিয়ে নাও। ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, মানে মানে xn নিলে ওখানেও xn ই লিখতে হয়। ঠিক আছে,
বুঝতে পেরেছি। আমার এটা নিয়ে নিয়ে বেশি অভ্যস্ত তো, কিন্তু প্রথম থেকে আজকে এক্সেন নিচ্ছি ওই জন্য বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সেট নো প্রবলেম। স্ট্রিক্টলি মনোটনিক, স্ট্রিক্টলি মনোটনিক। আগেরটা মনোটনিক ছিল, এটা স্ট্রিক্টলি মনোটনিক। কখন স্ট্রিক্টলি মনোটনিক? ডিক্রিজিং। হ্যাঁ স্যার ডিক্রিজিংটা লিখুন, স্ট্রিক্টলি মনোটনিক ডিক্রিজিং। না না না, আগেরটা তো ডিক্রিজিং লিখলাম না, এইটা ও স্ট্রিক্টলি মনোটনিক্যালি ডিক্রিজিং। আমি এবার স্ট্রিক্টলি মনোটনিক হবে যদি আইদার সেটা স্ট্রিক্টলি মনোটনিক্যালি ইনক্রিজিং হয় অর স্ট্রিক্টলি মনোটনিক্যালি ডিক্রিজিং হয়। স্ট্রিক্টলি আগেরটা দেখো, ব্যাপারটা দেখো, এই যে এখানে দেখলাম কি আমরা একটা সিকোয়েন্সকে মনোটনিক কখন বললাম, মনোটনিক হবে তখনই যদি সেটা আইদার মনোটনিক্যালি ইনক্রিজিং হয় আর মনোটনিক্যালি ডিক্রিজিং হয়। হ্যাঁ, এবার স্ট্রিক্টলি মনোটনিক কখন হবে? স্ট্রিক্টলি মনোটনিক তখনই হবে আইদার এটা যদি স্ট্রিক্টলি ডিক্রিজিং হয় অথবা ইনক্রিজিং হয়। মনোটনিক্যালি ইনক্রিজিং হয় অর স্ট্রিক্টলি মনোটনিক্যালি ডিক্রিজ। এই ছিল আমাদের ডেফিনেশন। এবার আমরা একটা জাস্ট একটা অঙ্ক নিয়ে এই অঙ্কটা করি, তাহলেই মোটামুটি দেখো এই স্ট্রিক্টলি ইনক্রিজিং স্ট্রিক্টলি ডিক্রিজিং এর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো একটা সিকোয়েন্স নিচ্ছি, ধরো n স্কয়ার একটা সিকোয়েন্স নিয়ে নিলাম, ঠিক আছে? n স্কয়ার একটা সিকোয়েন্স নিয়ে নিলাম, তো xnটা কত হবে এখানে? n স্কয়ার, তাই তো? আচ্ছা xn প্লাস 1 কত হবে? n প্লাস 1 এর হোল স্কয়ার হবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো বোঝা গেল কিনা বলো, xnটাও n স্কয়ার নিয়ে নিয়েছি আমি, এই কনসিডার দিস সিকোয়েন্স আর কি, এই সিকোয়েন্সটা কনসিডার করলাম, ঠিক আছে? কনসিডার দিস সিকোয়েন্স, এখানে xnটা নিয়ে নিয়েছি n স্কয়ার আর xn প্লাস 1টা দেখলাম n প্লাস 1 স্কয়ার। তাহলে এখন স্ট্রিক্টলি তোমাকে মনোটনিক্যালি ইনক্রিজিং দেখাতে গেলে কি দেখাতে হয়? যে মনোটনিক্যালি ইনক্রিজিং দেখাতে গেলে আমাকে দেখাতে হয় xn প্লাস 1টা বড় xn প্লাস 2, তাই তো? চিৎকার ছাড়া না একদম স্যার। তার মানে কি xn প্লাস 1টা যদি xn এর থেকে বড় দেখাতে যায়, তার মানে এখান থেকে আমি কি বলতে পারি যে xn প্লাস 1 মাইনাস xn এটা গেটার ইকুয়াল টু 0, এটা দেখালেই আমার কাজ হয়ে যায়, ঠিক? বোঝা যাচ্ছে? আচ্ছা জিরো কেন এলো, জিরোটা বুঝতে পারলাম না। জিরো এই দিক থেকে এই ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে গেলাম xn কে। ও সরি সরি। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। তো আমাকে এটা, আর যদি স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং দেখাতে হয়, স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং দেখাতে হয়, তাহলে কি হবে? জাস্ট ওইটাকে আরেকটু মানে এইভাবে লিখবো, মানে xn প্লাস 1 গ্রেটার দ্যান xn, দ্যাট ইজ এখান থেকে লিখবো xn প্লাস 1 মাইনাস xn গ্রেটার দ্যান 0। বোঝা গেল? একদম। তার মানে এখান থেকে দেখো, তার মানে xn প্লাস 1 মাইনাস xn করি, xn প্লাস 1 মাইনাস xn, দেখো xn প্লাস 1 মাইনাস xn মানে কত? xn প্লাস 1 মানে কত? n প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস xn মানে কত? n স্কয়ার। এবার এটাকে হোল স্কয়ার ফর্মুলা যদি ভাঙি, n স্কয়ার প্লাস 2n প্লাস 1 মাইনাস n স্কয়ার, n স্কয়ার n স্কয়ার কেটে গেল, তার মানে কি 2n প্লাস 1। এই 2n প্লাস 1টা দেখো 0 এর থেকে বড়, স্ট্রিক্টলি বড় না? হ্যাঁ স্যার বড়, অবশ্যই বড়। ফর অল nটা যদি ন্যাচারাল নাম্বার থেকে নিই, অবশ্যই 0 থেকে বড়। তার মানে কি এখান থেকে কি পাই হলাম? xn প্লাস 1টা xn এর থেকে বড়, তাই তো? এখান থেকে এইটা পেয়েছি xn প্লাস 1 মাইনাস xn গ্রেটার দেন 0 পেয়েছিলাম, সেখান থেকে আমরা লিখতে পারি xn প্লাস 1টা xn এর থেকে বড়, তাই তো? তার মানে এখান থেকে আমরা কি কনক্লুশন আনতে পারি যে স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং, মানে xn ইকুয়াল n স্কয়ার স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং, বা তুমি যদি মনোটনিক ইনক্রিজিং ও লেখো তাহলেও হবে, ঠিক আছে? ওকে স্যার। কেন সব স্ট্রিক্টলি ইনক্রিজিং মনোটন ইনক্রিজিং সিকোয়েন্সই মনোটন ইনক্রিজিং। বোঝা গেল? হ্যাঁ স্যার। মনোটন ইনক্রিজিং, তো মনোটন, এই যে মনোটন ইনক্রিজিং কে আমরা এইভাবে লিখি, ঠিক আছে? এই রকম করে এটা তীর দিয়ে উপর দিয়ে তীর দিয়ে লিখি,
আর মনোটনিক্যালি ডিক্রিজিং কে আমরা এইভাবে লিখি নিচের দিকে তীর দিয়ে, মানে এটাকে উপর দিকে তীর দিয়ে লিখি। আর মানে ব্যাপারটা দেখো, মানে বুঝতে পেরেছি অন্য তীর দেওয়া যাবে না, তাহলে গন্ডগোল করে ফেলবে। এইটাকে এইভাবে লিখি। আর মনোটনিক্যালি ডিক্রিজিং কে আমরা এইভাবে লিখি, বুঝা গেল? তাহলে xn সিকোয়েন্সটা যদি n স্কয়ার হয় তাহলে মনোটনিক্যালি ইনক্রিজিং হবে, বোঝা গেল? এবার আরেকটা एग्जांपल নিই, দেখি কি হয়। আরেকটা एग्जांपल নিয়ে দেখি। আরেকটা एग्जांपल ধরো এরকম নিলাম, xn ইকুয়াল টু আমরা নিচ্ছি ধরো 1/n ই নি, 1/n নিলাম। তার মানে এখানে xn প্লাস মানে xn ইকুয়াল টু যদি 1/n হয়, xn প্লাস 1 কত হবে? 1/n প্লাস 1 হয়ে যাবে না? therefore xn প্লাস 1 মাইনাস xn কি হবে? 1/n প্লাস 1 মাইনাস 1/n, ঠিক বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার দেখ বুঝতে পেরেছি, দেখতে পেরেছি। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে এবার এখানে কি হলো? n লসাগু হয়ে গেল n মাইনাস n মাইনাস 1 হয়ে গেল, তার মানে মাইনাস 1/n ইনটু n প্লাস 1, মাইনাস 1/n ইনটু n প্লাস 1, যেটা কি, যেটা লেস দ্যান 0 অফ কোর্স, বোঝা যাচ্ছে মাইনাস আছে। তাহলে স্যার এমডি n belongs to natural number। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি যে therefore এমডি স্যার এটা xn minus xn less than 0, তাই তো? তার মানে হচ্ছে xn plus 1 less than xn, ঠিক, for all n। তার মানে কি হলো এটা? xn এমডি হলো স্যার, এমডি স্যার ডিক্রিজিং। এমডি মানে এটা শর্ট ফর্মে আমি লিখলাম, তুমি আবার পরীক্ষায় এমডি লিখে দিও না। ও চলবে না তার মানে? না, ও মনোটনিক ডিক্রিজিং ই লিখতে হবে, ঠিক আছে? মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স, মানে স্ট্রিক্টলি মনোটনিক ডিক্রিজিং, বেসিক্যালি এখানে স্ট্রিক্টলি লিখতে হবে, বোঝা গেল? হ্যাঁ স্যার। দেখো সিকোয়েন্সের থিওরি এই পর্যন্তই আমাদের ছিল। সিলেবাসটা আশা করি দেখেছো যে আমাদের কনভার্জেন্স অফ সিকোয়েন্স অ্যান্ড সিরিজ যেটা আছে, তো এই কনভার্জেন্স অফ সিকোয়েন্সের পার্টটা আমাদের শেষ হয়ে গেল, সিকোয়েন্সের থিওরির পার্টটা আমরা শেষ করে ফেললাম আজকেই। তো এরপরে আমাদের যেটা রয়েছে সিরিজটা রয়েছে, আর তারপর সিকোয়েন্সের আরো অঙ্ক রয়েছে, সেগুলো করা হবে, ঠিক আছে? তো এই অবধি আজকে থাকলো, সিকোয়েন্সটা হয়েছে। তো নেক্সট দিন আমরা এর অঙ্ক করব আর সিরিজটা স্টার্ট করব, ঠিক আছে? ঠিক আছে স্যার, নোটসটা স্যার আজকে আপলোড করে দেবেন স্যার, দেখবো এটা। কামড়ে খান, এমনি কেটে কেটে খেলে ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, বাই স্যার।